আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আপনাদের নাম হলো Redmi Note 17 Pro 5G, অর্থাৎ আমাদের হাতে থাকা এই ফোনটা। Redmi Note সিরিজের ফোন কোনো এক সময় ভরসার নাম ছিল, কম দামে অনেক ভালো স্পেক্স প্রোভাইড করতে, এবং যারা গেমিং পছন্দ করেন, মানে গেমিং টেমিং করে থাকেন, বাজেট রেঞ্জে ফোন কিনতে চায়, তাদের জন্য নাম্বার 1 চয়েস ছিল Xiaomi Note সিরিজের ফোন। এই গানগুলা, অর্থাৎ এই আফসোসের গানগুলা আর গাবো না। আমরা প্রায় 10-12 দিন ধরে এই ফোনটা ইউজ করতেছি। সো অ্যাজ এ টেক রিভিউয়ার 10-12 দিন ইউজ করার পর এই ফোনটা আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল, এবং ফোনটা অ্যাকচুয়ালি ওভারঅল প্রাইস হিসাবে রাইট নাও কেনার মতো উপযুক্ত ফোন কিনা, তা আজকের ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। এবং এই ফোনটা আনবক্সিং করার আগে একটা কথা বলে রাখি, Redmi Note 17 Pro এই ফোনটা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল গ্যাজেট এন্ড গ্যাজেট। বসুন্ধরা সিটির পাশাপাশি যমুনা ফিউচার পার্ক সহ আরো বিভিন্ন জায়গায় তাদের শপ রয়েছে, এবং তাদের শপে স্মার্টফোনের পাশাপাশি নানা রকম গ্যাজেটও পাওয়া যায়। আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশনে গ্যাজেট ট্যাঙ্কের ফেসবুক পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে এই ফোনটার ব্যাপারে জেনে নিতে পারেন এবং আপডেট প্রাইস সেখান থেকেই জানতে পারবেন। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ইজেক্টর পিন, USB Type-C চার্জিং কেবল, 67 ওয়াটের চার্জার এবং Redmi Note 17 Pro 5G মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটা বক্সি শেপে এসেছে। Redmi Note 15 Pro সাথে যদি কম্পেয়ার করি, এই ফোনটা আগের থেকে একটু ভারী, বিকজ এটা থিকনেসও যেমন আগে থেকে বেড়ে 8.5 মিলিমিটার হয়েছে, এবং ওয়েটও কিন্তু 226 গ্রাম, এবং ফোনটা বেশ চওড়াও। সো যেমন চওড়া তেমন একটু ভারী ফোন। তবে আমি বলবো না যে ওয়েট ডিস্ট্রিবিউশনে কোনো প্রবলেম আছে, আমাদের কাছে সেই হিসাবে ঠিকঠাক লেগেছে। তবে যারা একটু হালকা ফোন পছন্দ করেন তাদের কাছে এটা একটু বেশি ভারী মনে হবে, এই আর কি। যাই হোক, এই ফোনটা ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস Victus 2 এর প্রোটেকশন রয়েছে, অর্থাৎ বেশ শক্তপোক্ত ডিসপ্লে। তার পাশাপাশি IP68 এবং IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। ফর দ্যাট রিজন আপনি যদি ফোনটা পানির ভিতরেও পড়ে যায়, সহজে কিছু হবে না। তবে আমি আপনাদেরকে বলবো, লং টাইম পানির ভিতরে অযথা ফেলে ঠেলে ট্রাই করে দেখবেন না। আস্তে আস্তে একটা সার্টেন টাইমে যেয়ে এসব রেসিস্ট্যান্স এইসব IP সার্টিফিকেশন কিন্তু কাজ করে না। দেন যে বিষয়টা বলবো, এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমাদের কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। দেন ফোনটা যদি আমি বাটন এবং প্রসেসর কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। দেন এই ফোনটার UI এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ফার্স্টে বলে রাখি এটা আউট অফ দ্য বক্স Android 16 অপারেটিং সিস্টেম দিয়ে এসেছে, এবং Xiaomi HyperOS 3 তে এর অপারেটিং সিস্টেমটা রান করতেছে। আর এটা যেহেতু চাইনিজ UI এর ফোন, সো UI এক্সপিরিয়েন্সের শুরুতে যে বিষয়টা না বললেই না, অনেকগুলো চাইনিজ অ্যাপস আপনারা এই ফোনের সাথে পেয়ে যাবেন। তবে আপনারা চাইলে সবগুলো চাইনিজ অ্যাপস একসাথে করে একটা ফোল্ডার বানিয়ে রাখতে পারেন। সো আপনার ওইভাবে ফিল আসবে না যে এটা একটা চাইনিজ ফোন। নোটিফিকেশন দিলে আসতে পারে। সো বিভিন্ন অ্যাপসগুলোর আপনি সেটিং থেকে অটো স্টার্ট অপশনটা অন রাখতে হবে, তারপরে ব্যাটারি অপটিমাইজেশন এই সেটিংগুলো বন্ধ রাখতে হবে। সো দেন আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে মোটামুটি বেশ ফাস্ট এই ফোনটার নোটিফিকেশন পাবেন, বাট স্টিল কিছুটা হলো ডিলের দেখা পাবেন। সেই সাথে ফোনটাতে ব্লুটুথ ভার্সন 5.1 দিয়ে চায়নায় লঞ্চ হচ্ছে, বাট এই ফোনটা যখন গ্লোবালি লঞ্চ হবে সেটাতে ব্লুটুথ 5.4 থাকবে, তবে ব্লুটুথ 6 থাকা উচিত ছিল। আর আগের বার আমরা ব্লুটুথ 5.4 দেখেছিলাম চাইনিজ ভেরিয়েন্টে, বাট কিছুটা ডাউনগ্রেড করেছে এবার ব্লুটুথ ভার্সনে। তার পাশাপাশি ফোনটাতে NFC রয়েছে, এবং যেহেতু এটা চাইনিজ ফোন, সো আপনাদেরকে আমি রিকমেন্ড করবো অবশ্যই যে কারো ফোন নাম্বার সেভ করার সময় +880 দিয়ে সেভ করবেন। সো দেন আপনি প্রপারলি তার নামটা শো করবে যে নামে ফোন আসতেছে। আদারওয়াইজ চাইনিজ UI এর ফোনে অনেক সময় প্রাইভেট নাম্বার বা ওভারসিজ এই জিনিসগুলো কিন্তু শো করে কল আসার পর। এছাড়া আমি যদি UI এর পারফরমেন্সের কথা বলতে চাই, আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি, একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি মাল্টিটাস্কিং করেও। তার পাশাপাশি অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিংও আমরা কোনো ধরনের কোনো ডিলের দেখা পাইনি। নর্মালি যে কোনো চাইনিজ ভেরিয়েন্টের ফোনের UI রিলেটেড খুব একটা ইস্যুস আমরা আগেও পাইনি, এবং এই ফোনটা তো আমরা একেবারেই পাইনি, একদম সুপার স্মুথ ছিল। দেন এই ফোনটার ব্যাটারির কথা যদি বলতে চাই, একটু আগে বললাম ফোনটা বেশ ভারী এবং চওড়া। তার অন্যতম প্রধান কারণ হলো এটার ভিতরে বিশাল একটা 9000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, এবং 67 ওয়াটের চার্জার ওই ফোনের সাথে প্রোভাইড করে। তবে চার্জারটা 90 ওয়াটের হলে ভালো হতো, আর একটু দ্রুত চার্জ করা যেত। এবং সেই সাথে এই ফোন থেকে আপনি যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন, অর্থাৎ রিভার্স চার্জিং এর সুবিধা রয়েছে, এবং 22.5 ওয়াট চার্জিং স্পিডে আপনারা এই ফোন থেকে অন্য যে কোনো ফোন বা অন্য যে কোনো ডিভাইস আপনি চার্জ দিতে পারবেন। অর্থাৎ মোটামুটি ফোনটার ব্যাটারি বড় হওয়াতে কিছুটা হলো পাওয়ার ব্যাংকের মতো ইউজ করতে পারবেন। আর চার্জ ব্যাকআপের কথা যদি বলতে চাই, বেসিক ইউজ করে টুকটাক ডে টু ডে ইউজ করি, তার পাশাপাশি হালকা পাতলা ফেসবুক ইন্টারনেট ইউজ করে আমরা অল ইন অ্যারাউন্ড প্রায় 3 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। আর একটু বেশি পেলে হয়তো একটু বেশি ভালো লাগতো। আর ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি একবারে একটানে ইউজ করে গেমিং, ভিডিও, তার পাশাপাশি দেখা গেল যে লং টাইম কোনো মুভি টুভি দেখে অ্যারাউন্ড 13 ঘন্টার কাছাকাছি। সো এই ব্যাপারটা আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো হিটিং এর কথা যদি বলতে চাই, ফোনটা যখন আমরা লং টাইম ভিডিও দেখেছি বা লং টাইম
গেমিংও করেছি, তখন এই ফোনটা থেকে আমরা এক্সট্রিম লেভেলের কোনো হিটিংয়ে দেখা পাইনি, স্ট্যান্ডার্ড একটু হিট হয় সেই ফিলটা পেয়েছি। একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হলো এখনকার যুগের ফোনগুলোর ব্যাটারি কিন্তু আগের থেকে বড়, যদিও সিলিকন কার্বন ব্যাটারি হওয়ার কারণে ব্যাটারির থিকনেস কম, বাট স্টিল হিটটা স্লাইটলি একটু বেশি হয় যেহেতু ব্যাটারি বড়। বাট তারপরেও এখনকার ফোনগুলো কিন্তু তাদের কুলিং চেম্বারগুলো আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, সো এক্সট্রিম হিটিংয়ের দেখা আমরা নর্মালি হাতে গোনা কয়েকটা ফোন ছাড়া তেমন একটা পাইনি, এবং এই ফোনও হিটিং ইস্যুসটা একেবারে আমরা ওইভাবে পাইনি। দেন এই ফোনের ডিসপ্লেটা হলো 6.83 ইঞ্চি সাইজের, আর ডিসপ্লেটা হলো 68 বিলিয়ন কালারের ডিসপ্লে, অর্থাৎ বেশ ভাইব্রেন্ট একটা ডিসপ্লে। 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, এবং এই ফোনটার ডিসপ্লে রেজুলেশন হলো 2772x1280 এবং পিক্সেল ডেন্সিটি হলো 447 পিপিআই। সো যেহেতু বেশ ভাইব্রেন্ট একটা ডিসপ্লে, একটু আগে বললাম, সো আমরা যখন মিডিয়া কনজিউম করেছি আমাদের অনেক ভালো লেগেছে। আর ফ্ল্যাট ডিসপ্লে হওয়ার কারণে দেখা গেল যে কর্নারগুলো বেশ ভালোভাবে কভার করে ভিডিও দেখার সময়, আর ব্ল্যাক এরিয়াগুলো ব্ল্যাকই শো করতেছে, অর্থাৎ প্রপার একটা ওএলইডি প্যানেল বা অ্যামোলেড প্যানেল থেকে যেই ধরনের কোয়ালিটি পাওয়ার কথা সেই জিনিসটা আমরা এই ফোনের ডিসপ্লে থেকে পেয়েছি। আপনাদের কাছে দুর্দান্ত লাগবে। ইনফ্যাক্ট আপনারা যদি সায়েন্স ফিকশন টাইপ কোনো মুভি টুভি দেখে থাকেন, ছোট ডিসপ্লে, তারপর আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সেই সাথে ফোনটার পিক ব্রাইটনেস হলো 3500 নিটস, যথেষ্ট ভালো, আউটডোরে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি আমরা। তার পাশাপাশি ডিসপ্লে চিন এবং ভেজেল এর কথা যদি বলতে চাই, চারদিক থেকে সিমেট্রিক্যাল, বাট চিন এবং ভেজেল যদি আর একটু চিকন হতো, যেহেতু এটা একটা ভালো প্রাইসের ফোন, তা একটু ভালো লাগতো। এবং ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে 500 সেলফি ক্যামেরা রয়েছে, এবং এই ফোনটাতে ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট থাকায় আপনারা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন। দেন এই ফোনটার ক্যামেরা নিয়ে যদি কথা বলতে চাই, সবচেয়ে দুঃখের বিষয় হলো এই ফোনটার ক্যামেরাই অ্যাকচুয়ালি। সেটা হলো এটার ব্যাক প্যানেলে দুইটা ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, যেটাতে সেন্সর হিসাবে রয়েছিল স্যামসাং এর যে N5 সেন্সর। দেন আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। আপনারা ঠিকই শুনছেন, এক্সট্রা কোনো ক্যামেরা নাই, কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা নাই। ও সেটা আমরা আরো 1-1.5 বছর আগে থেকে বলতেছিলাম যে একটা সার্টেন টাইমে আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যাকচুয়ালি ফোনগুলোতে দিবে না, বিকজ আলট্রা ওয়াইড ক্যামেরা দিতে গেলে অনেক ভালো ক্যামেরা দিতে হয়, আদারওয়াইজ ডিস্টরশন ইস্যুসটা এসে পড়ে। এনিওয়েজ, ফোনটার মেইন ক্যামেরা দিয়ে আমরা যখন ছবি তুলেছি, ছবির কালার ডিটেলসের কথা যদি বলতে চাই, হালকা কালার বুস্ট করে Xiaomi অ্যাজ ইউজুয়াল নোট সিরিজের অন্যান্য ফোনের মতো রেড এবং গ্রিন কালারটা হালকা বুস্ট করে। তবে কিছু সময় আবার একটু ওয়াশড আউটের মতো ফিলও পেয়েছি মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলে। পোর্ট্রেট মোডে ওভারঅল ঠিক ছিল, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশনও নট ব্যাড, কালার শিফটিং রিলেটেড কোনো ইস্যুস পাইনি, এবং ফোকাস রিলেটেড কোনো প্রবলেম আমরা এই ফোনটার মেইন ক্যামেরা থেকে পাইনি। আরেকটা বিষয় হলো ফোনটা দিয়ে 1080p 30fps এ ভিডিও শুট করা যায়, অর্থাৎ ভিডিও ক্যামেরার যেই স্পেসিফিকেশন আমার মনে হয় এই বাজেট রেঞ্জে এটাই সবচাইতে কম। অ্যাটলিস্ট 4K তে ভিডিও শুট করার অপশন থাকা উচিত ছিল, এবং ওআইএসও থাকা উচিত ছিল, বাট এর কোনো কিছুই এই ফোনে নেই। এবং 1080p 30fps এ ভিডিও শুট করে আমাদের যে খুব একটা ভালো লেগেছে তা না। সো ভিডিও ক্যামেরা একদমই বাজে এই ফোনের, মানে এক কথা, এটা নিয়ে আর আসলে কিছু বলতে চাই না। দেন এই ফোনটা যদি আমি সেলফি ক্যামেরার কথা বলতে চাই, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এসেছে, যেটা আরেকটা হতাশাজনক বিষয়, যদিও সেলফি ক্যামেরা সেন্সরটা কম্পেয়ার টু একটু ভালো। এবং আমরা যখন ছবি তুলেছি, যেহেতু 8 মেগাপিক্সেলের ক্যামেরা, সো ছবির ডিটেলস তো আর অনেক বেশি ভালো আসবে না, বাট স্টিল আমার কাছে মেইন ক্যামেরা থেকে সেলফি ক্যামেরার পারফরমেন্স বেশি ভালো লেগেছে। ছবির ডিটেলস ওকে লেভেলের আছে, বাট আমার মনে হয় আরেকটু বিউটি ফেসটা দরকার, বিকজ সেলফি ক্যামেরায় সবাই এখন একটু বিউটি ফেসটা চায়। ন্যাচারাল ছবি খুব কম মানুষ আছে যে সেলফি ক্যামেরা চেয়ে থাকে, আর এটা যে অনেক বেশি ন্যাচারাল তা বলবো না। ডিটেলসের বেশ ভালো ঘাটতি আছে, তবে ডাইনামিক রেঞ্জ আবার যথেষ্ট ভালোই কভার করে, এবং এজ ডিটেকশন ওভারঅল ঠিকঠাক আছে। তবে এই ফোনটাতে আবার ক্যামেরা টু APS সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা বা টিকেম ইনস্টল করে এই ফোন দিয়ে আরেকটু বেটার ছবি তুলতে পারবেন। বাট ওভারঅল ক্যামেরা সেকশনটা এই বাজেট রেঞ্জের এই রেডমি নোট 17 সিরিজের 17 প্রো হিসাবে আমার কাছে একদম ডিজাস্টার মনে হয়েছে। যাই হোক, দেন যদি এই ফোনটার প্রসেসরের কথা বলতে চাই, এই ফোনটাতে এসেছিল স্ন্যাপড্রাগনের 6S Gen 4 প্রসেসর দিয়ে। এটাও গত বছর থেকে ডাউনগ্রেড করা হয়েছে, যদিও এটা 4 ন্যানোমিটার বেস প্রসেসর। জিপিউটা হলো Adreno 619, অর্থাৎ 600 সিরিজের জিপিউ। 600 সিরিজের জিপিউগুলো নর্মালি বেশ ভালো হয়ে থাকে। তবে ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, পাবজি গেমসটা খেলেছি আমরা, স্মুথ গ্রাফিক সেটিংয়ে আমরা এক্সট্রিমে খেলতে পেরেছি, এবং 120 FPS ও গেম প্লে করা যায়। গেমিং এক্সপিরিয়েন্স আমাদের কাছে ভালো লাগছে। প্রসেসরটা যদিও একটু উইক হয়ে গেছে গত বছরের সাথে যদি কম্পেয়ার করি, বাট স্টিল ওকে লেভেলের, গেমিং করে খারাপ লাগেনি। আমরা মোটামুটি টানা 1-1.5 ঘন্টাও যখন আমরা গেম প্লে করেছি খুব একটা হিটিংয়েরও দেখা পাইনি, এবং ফ্রেম ড্রপের পরিমাণও কম ছিল, অর্থাৎ স্টেবল পারফরমেন্সই পেয়েছি। সেই সাথে ফোনটা দিয়ে কল অফ ডিউটি গেমসটা খেলেছি হাই গ্রাফিক সেটিংয়ে 120 FPS এ বেশ কমফোর্টেবল গেম প্লে করতে পেরেছি। যারা কল অফ ডিউটি টাইপ গেমস খেলেন তাদের কাছে ভালো লাগবে, বিকজ ডিসপ্লেটা একটু বড়, চার্জ ব্যাকআপ একটু বেশি, সো লং টাইম গেম প্লে করতে পারবেন। আর হ্যাপটিক ফিলটা বেশ ভালো পাওয়া যায় এই ফোনে, সো এই ভাইব্রেট ফিলটা ভালো পাওয়ার কারণে না লং টাইম গেম প্লে করতে এমনিই ভালো লাগে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফায়ার গেমসটা খেলেছি কালার ডিটেলস দেখার জন্য। কালার ডিটেলস যথেষ্ট আসলেই ভালো লেগেছে আমাদের কাছে, মানে ডিসপ্লে নিয়ে আমার কোনো সে নাই,
কোয়ালিটি যথেষ্ট ভালো, প্রসেসরটা একটু উইক, আর ক্যামেরার কথা তো বলতে চাচ্ছি না। এনিওয়েজ, এই ফোনটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, সেটা হলো আমার হাতে থাকে এই ফোনটা হলো 12GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টের। এটা রাইট নাও প্রাইস হলো 36,000 টাকা থেকে 38,500 টাকার মধ্যে। আমরা গ্যাজেটের ফেসবুক পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন। বাট যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এই ফোনটা ভালো দিক খারাপ দিক নিয়ে যদি কথা বলি, ল্যাকিংস নাম্বার 1 হলো এই ফোনের ক্যামেরাগুলো সবই খারাপ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, আহামরি অত ভালো না, যদিও স্যামসাং এর Gen5 সেন্সর দিয়ে এসেছে, বাট ব্যাকগ্রাউন্ড প্রসেসিং মোটামুটি লেভেলের। দেন ডেপথ সেন্সর ক্যামেরা নিয়ে আসলে কিছু বলতে চাই না। সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, এটা আসলে মেনে নেওয়া খুবই টাফ। তার পাশাপাশি ভিডিও করা আমাদের একেবারেই ভালো লাগে না। অর্থাৎ ক্যামেরা এই ফোনের জন্য অ্যাকচুয়ালি না থাকলেও হয়তো এই জায়গাটা যদি পুরো বন্ধ থাকতো তাহলে হয়তো বা ফোনটা দেখতে একটু ভালো লাগতো, একটা ইউনিক ফিলও আসতো। বাট যাই হোক, ক্যামেরা বাদ দিলে প্রসেসরটা ডাউনগ্রেড করা হয়েছে, এটা ট্রু। আর যদি এই দুইটা জিনিস আমি বাদ দিই তাহলে আমার কাছে এই ফোনটা ডিসপ্লে নাম্বার 1 খুবই ভালো লাগছে। গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, যদিও প্রসেসর ডাউনগ্রেডেড, বারবার বলতেছি, বাট এটা সত্য। দেন এই ফোনটাতে IP68 69 যে ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, এটা লং টাইম ইউজের ক্ষেত্রে একটা ভালো সুবিধা পাওয়া যায়। তার পাশাপাশি এই ফোনটার স্পিকারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত লেভেলের। ডুয়েল স্টেরিও স্পিকার হতে সাউন্ডের ক্ল্যারিটিনেসের পাশাপাশি লাউডনেসও যথেষ্ট ভালো ছিল, ডিস্টরশনও দেখা পাইনি। সেই সাথে এই ফোনটার ব্যাটারি লাইফও কিন্তু অনেক ভালো, বেশ বড় ব্যাটারি, লং চার্জ ব্যাকআপ পাওয়া যাচ্ছে। তবে চার্জারটা 67 ওয়াট একটু কম হয়ে গেছে, 90 ওয়াটের চার্জার হলে আর একটু বেশি ভালো হতো। এবং সেই সাথে ফোনটা তো একটু বেশ চওড়া অ্যান্ড বড়, যারা প্রচুর ভিডিও দেখেন, মিডিয়া কনজিউমিং করেন, হালকা পাতলা মুভি দেখেন এবং লং টাইম চার্জ ব্যাকআপ প্রয়োজন এবং স্মুথ একটা ফিল চান ইউআই থেকে, তাদের জন্য আমি মনে করি যে এটা ওয়ান অফ দ্য গুড ডিল রাইট নাও। বেস্ট ডিল বলবো না, বিকজ এটা থেকে রেডমি টার্বো 4 প্রো অনেক ভালো। সো প্রাইস রাইট নাও একটু বেশি, একটু না অনেকই বেশি, হয়তো এই প্রাইসটা কমে অ্যারাউন্ড 30-র কাছাকাছি আসবে, তখন ওভারঅল আমি এটাকে বলবো আনঅফিসিয়াল হিসাবে নট ব্যাড। তবে দেখার বিষয় যে এইবার অ্যাকচুয়ালি প্রাইস কমে কিনা, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড র্যাম, স্টোরেজ এবং রিসেন্টলি প্রসেসর, 3টা জিনিসের দাম পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে বেড়ে বেড়ে। তো এটা আদৌ কমবে কিনা এটা বোঝা যাচ্ছে না। র্যামের দাম শুনছি এই বছরের শেষের দিকে কিছুটা কমতে পারে, বাট স্টোরেজ আর প্রসেসরের ব্যাপারটা বোঝা যাচ্ছে না। আবার অন্য দিক থেকে শুনতে পাচ্ছি রিসেন্টলি ব্যাটারির দামও বাড়তে যাচ্ছে খুবই সুন চায়নাতে। সো দেন নেক্সট আমরা পাওয়ার ব্যাঙ্কগুলোর প্রাইসও দেখবো যে বাংলাদেশে অথবা আশেপাশের দেশে অনেক বেড়ে গেছে। যাই হোক, এত নেগেটিভ নিউজ না শেয়ার করি আপাতত। ওভারঅল আপনাদের কাছে এই ফোনটা আজকের ভিডিও দেখে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং পুরাতন রেডমি নোট সিরিজকে আপনারা মিস করেন কিনা সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।